40তম BCS এর পুলিশ ক্যাডার, সেটা নিয়ে আমি একবার কথা বলেছিলাম। সেখানে আপনার নিশ্চয়ই মনে আছে, বহুল আলোচিত এবং অনেকের মধ্যে কিছুটা কৌতুকও উদ্রেক করেছিল যে অজুহাতটা তারা দিয়েছিল এদেরকে বাতিল করার জন্য। সেটা হলো তারা নাকি প্যারেডের সময় এলোমেলোভাবে হেঁটেছে। এই এলোমেলোভাবে হাঁটার অপরাধে, যদি এটাকে আপনাকে অপরাধ বলেন, মানে এর চেয়ে হাস্যকর অজুহাত তো হতে পারে না। তারপরেও যদি আপনি বলেন সে অপরাধটা কি, যে তারা নাকি এলোমেলোভাবে হেঁটেছিল এবং সেই অপরাধে মানে প্রবেশনারি যারা নাকি অফিসার ছিল, যাদের নাকি পাসিং আউট হয়ে যাওয়ার কথা ছিল আরো 3 মাস আগে, তাদের বিরুদ্ধে শোকজ করা হয়েছিল। এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। অনেকে আমার কাছে চিঠি লিখেছিল, অনেকে বলেছিল যে আমাদের এই জীবনের কি অর্থ তাহলে থাকতে পারে। এইভাবে আমরা একটা পর্যায়ে আসার পর এখন যদি হঠাৎ করে আমার চাকরি চলে যায়, আমি কোথায় যাব? সেই ভিডিও লেখার পর এর মধ্যে গত 2 দিন আগে আমাকে আরো কয়েকজন কিন্তু এরকম চিঠি লিখেছেন। অনেকে বলে যে ভাই, সব চিঠি কেবল আপনাকেই লেখে। এটা আমারও একটা প্রশ্ন, সব চিঠি আমাকে কেন লেখে? যারা আমাকে মেল পাঠিয়েছিল, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিল, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই সবাই আমাকে বলছেন আমি কি করতে পারি? আমি তো একজন সাধারণ মানুষ। তাদের বক্তব্য হলো অন্তত আপনি কথাটা বলেন। আমরা তো অনেকের কাছে পাঠাই, অনেককে জিজ্ঞাসা, অনেককেই জানতে চাই যে আমাদের কি অপরাধ, কেন আপনারা আমাদেরকে বাদ দিচ্ছেন। কেউ তো এটা নিয়ে কোনো রেসপন্স করে না। অন্তত দেশের মানুষ জানুক হচ্ছেটা কি। দেখুন, এদের বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগটা হতে পারে সম্ভাব্য, সেটা হলো এরা ছাত্রলীগ করে, অথবা অভিযোগ হতে পারে এরা আওয়ামী লীগ আমলে এদের BCS হয়েছে, যে 40তম BCS কেবল পুলিশই চান্স পেয়েছে, অন্য কোনো ক্যাডারের লোকজন চান্স পায়নি, পেয়েছে, তো তাদেরকে তো বাদ দিচ্ছেন না। তো পুলিশের লোকগুলো যদি আওয়ামী লীগের ক্যাডারের লোক হয়, ছাত্রলীগের লোক হয়, তাহলে অন্য অন্য ক্যাডারে যারা পেয়েছে তাদের মধ্যে ছাত্রলীগ নাই? তাদের তো আরো মানে আপনার প্রায় 1 বছর আগেই তাদের নিয়োগ হয়ে গেছে, তারা চাকরিও করছে। যেহেতু পুলিশের জন্য একটা বাড়তি ট্রেনিং এর প্রয়োজন আছে, সেই ট্রেনিংটা করার জন্য তারা হয়তো বেরোতে পারেনি। সেটাও তো তাদের পাসিং আউট হওয়ার কথা ছিল আরো কয়েক মাস আগে। সেই পাসিং আউটের দিন আপনার দিনক্ষণ নির্ধারণ করার পর কোনো এক নাবালক সমন্বয়কের একটা স্ট্যাটাসের কারণে, রাজশাহী ইউনিভার্সিটির 2য় বর্ষের এক ছাত্র, তাকে আমি নাবালকই বললাম, তার স্ট্যাটাসের কারণে পুরো প্রক্রিয়াটাই আপনারা বাতিল করে দিচ্ছেন। অথবা এখান থেকে যে 25 জনকে আপনারা 26 জনকে আপনারা যে শোকজ করেছেন, এই 25-26 জনের অপরাধটা কি? এরকম অপরাধে যে অজুহাত আপনারা দিয়েছেন যে তারা নাকি হাঁটার সময়, প্যারেডের সময় এলোমেলোভাবে হেঁটেছে, এরকম অপরাধে অতীতে এরকম প্রফেশনের কোনো অফিসারের চাকরি গেছে? যায়নি। আপনারা একটা উদাহরণ তৈরি করতে চাচ্ছেন। সেটা কি উদাহরণ? একটা ভয়ঙ্কর ন্যাক্কারজনক উদাহরণ তৈরি করতে চাচ্ছেন, যে উদাহরণ কখনো হয়নি। আমি ধরে নিলাম দলীয়ভাবে যদি তাদের নিয়োগ হয়ে থাকে, সেটা আপনারা আগে চেক করেননি কেন? অথবা আগে যাদেরকে চেক করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাহলে তাদেরকে আপনারা চাকরি খেয়েছেন? ধরেন NSI, DB অথবা যাদের নাকি এ সমস্ত চেক করার কথা, যারা নাকি এগুলো নিয়ে আপনার সরকারকে জানাবে যে গোয়েন্দা রিপোর্ট, সেই গোয়েন্দা রিপোর্টে আগে যারা এদেরকে মানে যোগ্য বলে অভিহিত করেছিল, তাদের কোনো অপরাধ হয় নাই। যদি এরা অযোগ্য হয়ে থাকে, তো তারা তো সবাই বহাল তবিয়ত আছে। আবার এদের মাধ্যমে তো এই যোগ্যতার মাপকাঠিতেই তো অন্য অন্য ক্যাডারের সবাই চাকরি হয়েছে। তাহলে সমস্ত ফাড়াটা এদের উপর কেন? আসলে কি তারা আওয়ামী লীগ করেছে, সবাই ছাত্রলীগ করেছে, এবং আওয়ামী লীগ ছাত্রলীগ করার কারণে তাদের তো রিটেন পরীক্ষা পাশ করতে হয়েছে। রিটেন পরীক্ষা এভাবে পাশ করে গেল। এমন অনেককে আমার কাছে একজন লিখেছে, আমি একজনের চিঠিটা আপনাদের একটু পড়ে শোনাই। একজন আমাকে লিখেছেন যে আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। এমনকি আমার পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যেও কেউ কোনোদিন কোনো রাজনীতি করে নাই। সবাই কৃষি, গ্রাম্য বাজারের মুদির দোকান, এসব কাজকর্ম করে চলে। আমার পিতা জীবনের বেশিরভাগ সময়
বিদেশে কাজ করে আমাকে বড় করেছেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং আমার চাকরিতে যোগদানের 2 সপ্তাহের মধ্যেই উনি মারা যান। রাজনীতি করার মতো প্রয়োজন, সময়, শক্তি বা ইচ্ছা কোনোটাই আমাদের কারোরই ছিল না। আমি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলেও কোনোদিন থাকি নাই। ছাত্র পড়িয়ে আত্মীয়র বাসায় থেকে পড়াশোনা করেছি। রাজনীতি তো করা তো দূরে থাক, পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ নির্বাহ করাই কঠিন ছিল। ভাবুন, এরকম একটা ছেলে, একটা বিসিএস পরীক্ষার কতদিনের প্রক্রিয়া বলেন। এরা 2018 সালে বিসিএস এর অ্যাপ্লাই করেছিল, প্রথম যে বিসিএসটা, যেটা নাকি কোটামুক্ত বিসিএস ছিল। সেই 2018 থেকে যদি প্রক্রিয়া শুরু হয়ে থাকে, এখন 2025 সাল চলে এসেছে। 7 বছর ধরে তারা একটা প্রক্রিয়ার মধ্যে আছে এবং তারা জানে তার চাকরিটা হচ্ছে, ট্রেনিং হয়ে গেছে, সব কিছু শেষ। এখন কেউ একজন বলল যে ও ছাত্রলীগ করে, সঙ্গে সঙ্গে সে ছাত্রলীগ হয়ে গেল। এদেশের প্রশাসন, এদেশের নিয়ম কানুন এত ঠুনকো যে কেউ একজন বলল, যে বলল সে পাওয়ারফুল, সে আজকে পাওয়ারফুল, কালকে সে পাওয়ারফুল নাও থাকতে পারে। তখন আপনি কি করবেন? এদেরকে আবার ফেরত আনবেন? এটা কেমন সরকার? এই একদম মুখ দিয়ে বললো খারাপ, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিয়ে নিলেন। এটা হলো কিছু? অথবা কারো কি অন্য কোনো মতলব আছে? ছাত্রলীগ ছিল, এখন আপনার কাকে আনবেন? তাহলে শিবিরকে আনবেন, ছাত্র দলকে আনবেন, তাহলে লাভটা কি দাঁড়ালো? আমরা তো একটা প্রশাসন চাই। এবং এই যে লোকগুলো, যে ছেলেগুলো বলতেছে, তারা বলতে তাদের ফ্যামিলিতে কখনো কেউ পলিটিক্স করে নেই। তার অপরাধ কি হতে পারে তাহলে? এখন আর কি পাবেন অপরাধ? হ্যাঁ, একটা অপরাধ হতে পারে, সে হিন্দু, এটার অপরাধ হতে পারে। কিন্তু এটা কি এই দেশে হওয়া উচিত? দুনিয়ার লোক যদি জানে যে কেবল ধর্মীয় কারণে, হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, কেমন লাগবে আপনার কাছে? আপনার ইমেজটা কোথায় গিয়ে দাঁড়াবে? এবং ইন্টারেস্টিং যে এই যাদের বাদ দেওয়া, আমি সর্বশেষ যে খবরটা পেলাম যে 26 জনের মধ্যে নাকি মোটামুটি 22 জন নিশ্চিতভাবে বাদ পড়ে যাচ্ছে। যদি সেটা হয় এবং তার মধ্যে যদি 7-8 জনই হিন্দু থাকেন, তাহলে এই যে আমাদের উপর যে একটা বদনাম আসবে, এটা কি আমরা বহন করতে পারবো? আমরা সবসময় বলছি যে একটা ঐক্যবদ্ধ জাতি চাই, একটা বৈষম্য বিরোধী জাতি চাই। এটা কি বৈষম্য করা হচ্ছে না? আপনারা বৈষম্য দূর করার নামে আর কত বৈষম্য তৈরি করবেন? কেন করবেন? তাহলে আপনি সব একই, যদি বিচার হয় তো সবার জন্য একই বিচার করেন। এই কয়েকটা 25-26 জন ছেলে মেয়ের জন্য এটা কেমন বিচার? এর আগে দেখলাম এসআই পরীক্ষার জন্য, সেখানে আপনারা প্রায় 300-400 লোককে পাঠিয়ে দিয়েছেন বাড়িতে। ভাবেন তাদের জীবনটার কি অবস্থা হয়েছে? এরা তো অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। যদি আওয়ামী লীগ হওয়ার কারণে এদের বাদ দিতে হয়, তাহলে গত 15 বছরে যত নিয়োগ হয়েছে সব বাদ দেন। এই সময় যত সচিব হয়েছে তাদেরকে বাদ দেন, পারলে পরে পুলিশে যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে বাদ দেন। এরা তো একদিনও চাকরি করেনি, ট্রেনিং এর মধ্যে আছে। যারা আওয়ামী লীগের সার্ভিস দিয়েছে তাদেরকে বাদ দেন, পারলে। পারবেন তো না, পারবেন নিরীহদের উপর হাত দিতে। আপনারা বলছেন যে পুলিশ বিভাগকে আপনারা পুনর্গঠিত করবেন। কি কি উদ্যোগ নিয়েছেন? এটা কি পুনর্গঠন করার উদ্যোগ? আমি জানি না এসব কথা আদৌ কারো কানে যাবে কিনা, কিন্তু আমি মনে করি এ ধরনের বৈষম্য, এ ধরনের আমি এটাকে নির্যাতনের পর্যায়ে ফেলবো। অনেকে আছে এর মধ্যে বিসিএস পুলিশ অফিসার হয়েছে, তারা বিয়ে করেছে, তারা একাধিক চাকরি ছেড়ে এসেছে। একজন দেখলাম যে 7টা না 8টা চাকরি করেছে, এর মধ্যে মেধাবী ছিল, চাকরি করেছে, এখন তার বয়স হয়ে গেছে 32। সে তো কোথাও চাকরিও করতে পারবে না। সে কি করবে? আপনি একটা ফ্যামিলিকে, পুরো একটা ওর সঙ্গে জড়িত যত লোক আছে সবাইকে এরকম হতাশার মধ্যে ঠেলে দিবেন, এটা আসলে উচিত না। আমি মনে করি সরকারের এই বিষয়গুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত।